বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। বরাবর মতো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16 এক্সাম্পল 5-এ। তো এর আগে কিছু এক্সাম্পল 15, 17, 16 এবং কিছু গুরুত্বপূর্ণ বেসিক আলোচনার সূত্র সহ আলোচনা করা আছে। যদি ক্লাসটি দেখা না থাকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন প্রবেশ করে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবা। তো আজকে যে প্রশ্নটি তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আমরা সমাধানে যাব। তবে একটা কথা বলে নেই, এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক এবং বেসিক সূত্র এবং ইন্টিগ্রেশনের যত সূত্র আছে আর অন্তরীকরণের সূত্র যদি জানা থাকে তাহলে আমাদের ক্লাসটি অনেক বুঝতে সহজ হবে। তো যাই হোক, ক্লাসটি হলো এরকমই। তো এই ক্লাসটি বা প্রশ্নটি হলো এরকম, যেমন এটা হল আপার লিমিট পাই দেওয়া আছে, লোয়ার লিমিট 0, এক্স সাইন এক্স বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স আছে। এই চ্যাপ্টার অনুযায়ী আমরা প্রথমে এটাকে ধরে নিব, মনে করি আই ইকুয়াল, অর্থাৎ যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি এই জন্য এটাকে আই ধরা হলো। এখন আই ইকুয়াল এটা কি আছে, প্রথমত আপার লিমিট পাই আর নিচে 0, এক্স সাইন এক্স 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। তো যাকে ধরলাম এটাকে আমরা ডট ডট প্রয়োজনে আমরা 1 ধরে নিলাম। তো এটাকে একটু চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করতে হবে? সূত্র অনুযায়ী। এখানে আগের একটা ক্লাস ছিল এরকম। তো একটা সূত্র আমরা জানি, একটু খেয়াল করো, a0 ফাংশন অফ এক্স যদি কোনো একটা ম্যাথ থাকে এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপার লিমিট লোয়ার লিমিট ঠিক থাকে, ফাংশন অর্থাৎ আপার লিমিট বিয়োগ এই ফাংশনের অনুপাতটা বা মানটা এটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তো এই সূত্রটা আমরা নিতে পারি। তার মানে আপার লিমিট লোয়ার লিমিট যা আছে তাই থাকবে। এখানে যে ম্যাথটা ছিল শুধু এখানে আপার লিমিট থেকে এই যে ফাংশন এক্সট্রা বাদ হয়ে যাবে। তো ঠিক তেমনি এই কাজটা আমরা করব। মানে ব্যাপারটা হলো এটার অর্থাৎ ইন্টিগ্রেশনের মানের আপার লিমিট লোয়ার লিমিট কোনো চেঞ্জ হবে না, কারণ এটা ঠিকই আছে। তো ঠিক তেমনি এটা আমরা ঠিক রাখবো। এখন কথা হলো এই যে এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স ফাংশনটা বাদ দিতে হবে। তাহলে এখানে কি থাকতেছে, তাহলে পাই মাইনাস এখানে এক্স আছে, তাহলে এখানে বাদ দিতে হবে। তাহলে কোথায় আছে এখানে সাইন, তাহলে এখানে দেখো সাইন এখানে কি আছে, এক্স আছে, তার মানে কি অর্থাৎ আপার লিমিট থেকে এই ফাংশনটা বাদ দিয়ে দিব। তাহলে এখানে কত 1 প্লাস কজ স্কোয়ার, এখানেও তাই হবে। এখানে থাকতেছে কত, অর্থাৎ পাই মাইনাস এক্স, এখানে ডিএক্স আছে ডিএক্স। তো এখন আমাদের কাজ হলো এখানে সূত্র অনুযায়ী, অর্থাৎ এই সূত্রকে ফলো করা হয়ে গেছে এখানে, এটা যা আছে তাই। এখন আমরা এটা কি কাজ করতে পারি, এটার কোনো পরিবর্তন আসতেছে না, পাই মাইনাস এক্স, এটা কোনো ত্রিকোণমিতিক অনুপাত নেই, কিন্তু এখানে পরিবর্তন আসবে। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের যে চতুর্ভাগের ক্যালকুলেশনটা আছে, সেই চতুর্ভাগে এখানে দেখো সব সময় যে সূত্রটা থাকে, অর্থাৎ জোড় গুণিতক আর বিজোড় গুণিতক, এটা আমরা জানি। অর্থাৎ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকতে পারে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন এখানে জোড় গুণিতক থাকে, এখানে জোড় গুণিতক, এই ক্যালকুলেশনটা থাকে। তো যাই হোক, এটাকে আমরা এভাবে লিখতে পারি, পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এইভাবে লেখা যায়। এখন প্রশ্ন হলো এখানে যে জিনিসটা দেওয়া আছে সাইন পাই মাইনাস এক্স আছে, এটা আছে না? তো সবসময় আমাদের 90 ডিগ্রিতে নিয়ে আসতে হয়। আমরা এখানে 90 ডিগ্রি, এখানে দেখো পাই বাই 2 নিয়ে নিলাম, কিন্তু এখানে আমাদের 2 কি অতিরিক্ত না, এই 2টাকে ব্যালেন্স করে দিব। তার মানে ব্যাপারটা হলো সবসময় যে কোনো যাই থাক না কেন আমাদের কি করতে হবে, পাই বাই 2 বা 90 ডিগ্রি ক্যালকুলেশন দেখাতে হবে, এবং তার সাথে আমরা কত বেশি নিলাম সেটা গুণ করে ব্যালেন্স করে দিতে হবে। তার গুণ কত, 2। কেন 2? এটা কাটাকাটি গেলে এটা থেকে যাবে। তার মানে এখানে যেহেতু জোড় গুণিতক থাকার কারণে ত্রিকোণমিতিক অনুপাত এখানে যা আছে এটার কোনো পরিবর্তন হবে না। আর এটা পরিবর্তন না হয়ে গেলে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা আমরা দেখি এটা হলো 2 নম্বর চতুর্ভাগে মানে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে এখানে যে অনুপাতটা আছে, অর্থাৎ এখানে মাইনাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি, অর্থাৎ মাইনাসটা যদিও থাকে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার, এগুলো আমরা আগে থেকে জানি। তো যাই হোক, শুধু বোঝার সুবিধার্থে এই কাজটা আমরা করে ফেললাম। একইভাবে প্লাস কজ স্কোয়ার এখানে যা আছে তাই, এটা যদি পরিবর্তন করি, এখানে দেখো কজ, একইভাবে পাই মাইনাস এক্স, তাহলে এখানে দেখো এটাকে আমরা সবসময় কী করব, পাই বাই 2 বানাবো। তো এটাই আমাদের 2 বেশি মাইনাস এক্স, তাহলে এখানে ক্যালকুলেশনগুলো কত আসে, যেহেতু এটা জোড় গুণিতক এই যে 2, তাহলে সেক্ষেত্রে কজই থাকবে। আর এখন প্রশ্ন হলো এখানে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেক ধনাত্মক হয়, তো প্লাস হয়, আর বাকি সবগুলো কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়।
তাহলে এখানে মাইনাস আর এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে ব্যাপারটা হলো একবারে আমরা যদি হিসাব করি এটা। আশা করি বিষয়টি ক্লিয়ার। এগুলো একটু বেসিক হিসেবে মনে রাখবা, তাহলে এটা চেঞ্জ হবে না, তার মানে এটা যা আছে তাই। অর্থাৎ এই জিনিসটা এটা, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব, আর এটাকে ক্যালকুলেশন এটা পেয়ে যাব। এখানে একটা মাইনাস থাকতো, মাইনাস যেহেতু এটার উপরে স্কোয়ার ছিল, তাহলে এই মাইনাসটা কি অর্থাৎ স্কোয়ারটা হয়ে যাওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে। আশা করি বিষয়টি, অর্থাৎ এই জিনিসটা এরকম থাকার কথা, ঠিক আছে, এই জিনিসটা এরকম থাকার কথা, মানে ব্যাপারটা হলো এরকম। এভাবে স্কোয়ার নিলে যেহেতু একটা হিসাব দেখে ফেলছিলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কজ স্কোয়ার এক্স আছে এক্স মানে কোনো, মানে এটা উঠে যায়। আর এটা তো কোনো ত্রিকোণমিতিক এখানে অনুপাত নেই, যার কারণে এটা যা আছে তাই। এটাকে হিসাব করলাম এটা পাবো, আর এটাকে হিসাব করে এটা পাবো। আশা করি বিষয়টি পুরোপুরি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমার্সে লেখার চেষ্টা করবা। এখন আমাদের কাজ হবে যে কিছু কাজ করা, যেমন এটা আমরা পরিবর্তন করে ফেলছি, তার মানে ডট ডট এটাকে আমরা যেহেতু প্রথমটাকে মানে প্রশ্নটা ছিল এটাকে এক ধরে ফেলছি, আর ডট ডট এটাকে প্রয়োজন আমরা 2 সমীকরণ দিয়ে দিব। এখন আমাদের ফাংশন দুইটার পরিবর্তন, এটা যেমন এটা তেমন না, এটা যেমন ছিল তার থেকে হলেও এটা কিছুটা হলেও পরিবর্তন আছে। কারণ কি এক্স সাইন এক্স 1 + cos স্কয়ার এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা এক্স আছে, এখানে কি আছে পাই মাইনাস এক্স আছে, তার মানে একটা পরিবর্তন আছে। তো দুইটা পরিবর্তনের ফাংশন আমরা কি করে দিই সবসময় যোগ করে দিই। তার মানে কি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো বামের সাথে বামের যোগ আর ডানের সাথে ডানের যোগ। বামের কি আই ছিল 1 নং সমীকরণের, আর 2 নং সমীকরণ বামে আই ছিল, তার যোগ হয়ে গেছে। আর ফাংশন পাই এখানে 0, তার মানে এটাকে হিসাব করে দেখো এটাকে, তাহলে কত আসতেছে, অর্থাৎ এখানে এক্স সাইন এক্স আর এখানে 1 + cos স্কোয়ার এক্স প্লাস, এখন এটা অর্থাৎ 2 নং সমীকরণটা এখানে দেখো যা আছে তাই 0, এখানে পাই মাইনাস এক্স আর এখানে কত সাইন এক্স, তাহলে 1 + cos স্কোয়ার এক্স। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। অর্থাৎ সূত্রকে প্রয়োগ করার পর যখন পরিবর্তন আসবে দুইটা সমীকরণ আমাদের যোগ করতে হবে। তো এখন আমাদের কি কাজ, সেটা হলো কি এখানে লিমিট, এই লিমিটটা আমরা কমন নিতে পারি, ঠিক আছে। আর এখানে অবশ্যই যেখানে এখানে ডিএক্স আছে এখানে ডিএক্সটা অবশ্যই দিতে হবে। তো লিমিটটা আমরা কি অর্থাৎ কমন নিতে পারি। তো কমন নিলে এখানে কি আসে, আর এখানে যোগ করবে 2y, আর এখান থেকে এই এটা কমন নিলে কত থাকে পাই 0, হ্যাঁ। তাহলে এখানে থাকতেছে কত এক্স সাইন এক্স 1 + cos স্কোয়ার এক্স, থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। আর এখানে ডিএক্স আছে ডিএক্স প্লাস, একইভাবে আমরা এখানে পাই মাইনাস এক্স সাইন এক্স 1 + cos স্কোয়ার এক্স, থার্ড ব্র্যাকেট। আর এখানে ডিএক্স ছিল, ডিএক্সটা আমরা দিয়ে দেবো। এখন এই ডিএক্সটাকে আমরা বাইরে রাখবো, কারণ সবসময় ডানে আমরা ডিএক্সটা রেখে দিই। আবার যদি গুণ করে দাও আগেরটা কিন্তু ফেরত আসবে। আমাদের হিসাবটা হবে এরকম সূত্র নিয়ম অনুসরণ করে যদি আমরা হিসাব করি কি এই লাইনটা কিন্তু আগেরটার মতোই ফেরত চলে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো, ঠিক আছে। বাম পাশে 2/2 আছে। এখন আমরা এটাকে লসাগু করতে পারি। দেখো লসাগু কখন হয়, যখন উপরে লব নিচে হর, উপরে লব নিচে হর, তো আমরা হরগুলো লসাগু করি। তো এখানে লসাগু করলে কত আসতেছে, অর্থাৎ 1 + cos স্কয়ার এক্স 1 + cos স্কয়ার এক্স লসাগু করলে এটাই আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এখন এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কি কেটে যাবে 1 থাকতেছে। এই 1টা যদি এই এক্স সাইন এক্সের সঙ্গে গুণ করে দেয় তাহলে এক্স সাইন এক্সটাই কিন্তু কি থেকে যাবে। আর এই প্লাসটা এখানে প্লাসটা দিয়ে দিব, এই হর দিয়ে এই হরকে ভাগ করে 1 পাওয়া যাবে। এই 1টা যদি আমরা উপরে গুণ করে দেই তাহলে কত, অর্থাৎ মানে কোনো পরিবর্তন আসবে না। আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করো আর ভাগ করো কী হবে, 1টা থাকবে না বা ওটাই ওই মানটাই থেকে যাবে। এখানে দেখো কত আসতেছে, এখানে থার্ড ব্র্যাকেট ডিএক্স আছে ডিএক্স। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এখন আমাদের কাজ, এখন দেখো 1 + cos স্কয়ার এক্স, এখন এক্স সাইন এক্স প্লাস প্লাস এটা যদি গুণ করে দাও তাহলে কত পাই সাইন এক্স থাকতেছে, মানে এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, প্লাস মানে আছে মাইনাস, এক্স দিয়ে সাইন এক্সকে গুণ করো তাহলে মাইনাস, অর্থাৎ এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স সাইন এক্স। আর এখানে থার্ড ব্র্যাকেট হিসেবে আমাদের ডিএক্সটা যা রয়েছে সেটাই থেকে যাবে, কাটাকাটি হতে পারে। এখানে দেখো 2y, এখানে দেখো মাইনাস এক্স সাইন এক্স প্লাস সাইন এক্স কেটে যাবে, তাহলে থাকতেছে কি উপরে পাই সাইন এক্স, আর এখানে থাকতেছে 1 + cos স্কোয়ার এক্স। এখন আমাদের ক্যালকুলেশন করার পর আমরা বেশিরভাগই খেয়াল করছি যে নিচেরটাকে ধরে নিলে আমাদের কি, অর্থাৎ নিচেরটাকে ধরে নিলে উপরেরটাকে আমাদের কি হয়ে যায়, মানে চলে আসে। তো এই কাজটা আমরা করে নিতে পারি, সেটি হলো অর্থাৎ এখানে আমরা ব্র্যাকেটটা দিব না,
আর ইন্টিগ্রেশনটা কিন্তু বাদ পড়ে গেছে, অবশ্যই ইন্টিগ্রেশনটা দিয়ে দিবা। তাহলে কত পাই 0, এখানে কত পাই 0, এখানে কত পাই 0, ঠিক আছে। তো এখন 2y এখান থেকে আমরা যদি অর্থাৎ এই জায়গাটাকে ধরে নিই, মনে করি তাহলে cos x সমান z ধরে নিলাম। তো ধরে নেওয়ার পর আমরা x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, তাহলে এখানে দেখো cos x, তাহলে x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে এখানে কি থাকতেছে, তো d/dx cos x মানে আমরা জানি মাইনাস sin x, মাইনাস কত sin x, আর এখানে কত আসছে উপরে dz/dx, এটা উপরে চলে যাবে। আর আমাদের শুধু লাগবে কি এটা, আর মানটা কি আমরা জানি নিচেরটাকে অন্তর্গ্রহণ করলে উপরেটা পাওয়া যায়। তো ঠিক তেমনি sin x dx থাকবে, আর বাকিগুলো কি সাইড চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত মাইনাস sin x, এটাকে গুণ আছে, এটা ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে, উপরে কত dz, উপরেটা নিচে নামবে। এখন যেহেতু এর আগে মাইনাস নেই, তাহলে আমরা মাইনাসটা কি মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি, মাইনাস দ্বারা গুণ করে দিব, কারণ বামে আমরা মাইনাস রাখবো না। তাহলে আমরা কি করবো, মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এই পাশে কি হবে, মাইনাস হয়ে যাবে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে, কত আসছে sin x dx, তাহলে এখানে মাইনাস dz। তার মানে ব্যাপারটা হলো এই জায়গাটা আমরা sin x dx মানে এটা যদি উপরে গুণ করে দাও একই হবে, sin x dx সমান আমরা মাইনাস dz বসাতে পারবো। আর সবসময় খেয়াল করো, যখন যেটা দরকার সেটা যদি মাইনাস এসে থাকে তাহলে এটাকে প্লাস আনার চেষ্টা করতে হবে। তো প্লাস আনতে আমি পারি শুধুমাত্র মাইনাস দ্বারা গুণ করে, তো এখানে মাইনাস তো ছিল, আর একটা মাইনাস গুণ করলে মাইনাস প্লাস, তো প্লাস যদি থাকতো আমাদের মাইনাস দ্বারা গুণ করতে কোনো প্রয়োজন আসে না। তো এখানে দেখো লিমিটের মান যা আছে তাই, এখান থেকে আমাদের পাই জায়গায় থাকবে, আর এই জায়গাটা আমরা উপরে লিখতে পারি, মানে ব্যাপারটা হলো sin x dx 1 প্লাস cos স্কোয়ার x, এটা লিখতে পারি, মানে ব্যাপারটা এরকম। তো এই জায়গাটা অর্থাৎ sin x dx আমরা কি লিখতে পারি, মাইনাস dz, তাহলে মাইনাস dz মানে এই জায়গাটা মান বসালাম। আর এখানে যে মানটা আমরা ধরে নিয়ে ফেলছি, তাহলে কত আসে 1 প্লাস এখানে cos, অর্থাৎ cosটাকে কি ধরছে z, তাহলে এখানে z বসাবো, তারপর স্কোয়ার ছিল অবশ্যই স্কোয়ারটা দিয়ে দিব। আমরা জানি যাকে ধরে ধরার পরে আমাদের কাজটা করতে হয়, লিমিটের মানটা পরিবর্তন করতে হয়। এটাকে ধরছি, x এর সাপেক্ষে অন্তরণ করে মান বসালাম। এখন লিমিটের মানটা আমাদের বসাতে হবে কোথায়, যেহেতু z এর মানটা আনতে হবে, তার মানে x সমান z ধরছি, অর্থাৎ z, তো x এর মানটা অর্থাৎ পাই বসাবো। এখানে দেখো x এর মানটা পাই বসালে এটা থাকতেছে কি, আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, আর cos পাই মানে বা 180 ডিগ্রি মানে আমরা জানি -1, তার মানে কত আসতেছে, তার -1 লিখতে পারি, অর্থাৎ z সমান আমরা লিখতে পারবো -1। আশা করি বিষয়টি ক্লিয়ার। cos পাই মানে হবে 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি মান হবে -1, এটা মনে রাখতে হবে। আর এরপর আমাদের যে কাজটা করতে হবে, লোয়ার লিমিটের মানটা যদি বসাই, তাহলে z = cos x, তাহলে z যেটা থাকবে cos x এর মানটা আমরা বসাবো 0। এখন একটু খেয়াল করো, যেহেতু cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান আমরা জানি 1, তার মানে লিমিটের মানগুলো পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা পাই বসাই বা পাই বসালাম তখন মানটা চলে আসছে -1, আর যখন আমরা কি অর্থাৎ x এর মানটা 0 বসালাম তখন মান আসছে কত 1। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই হলো আমাদের হিসেবটা। তো এখন এই কাজটা আমরা আরেকটু আগে নিতে পারি, যেমন এই মাইনাসটা আর এই পাই যেহেতু একটা ধ্রুবক অংশ, আমরা এটাকে কমন নিব বা এখানে ইন্টিগ্রেশনের বাইরে আনবো। তাহলে এখানে কত আসে, ব্যাপারটা এরকম করা যায়, এখানে একটু খেয়াল করো। তাহলে এখানে কি থাকে -1 এইটা, আর উপরে কত dz বাই কত 1 প্লাস z²। একটা আমরা সূত্র নিতে পারবো, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো যাই হোক, এখন একটা জিনিস খেয়াল করবা, সবসময় ইন্টিগ্রেশনের বাইরে যদি কোনো মাইনাস থাকে সেটাকে প্লাস বানার চেষ্টা করতে হবে। কিভাবে, আমরা জানি লিমিটের মান পরিবর্তন করি। এখানে 2y জায়গায় থাকবে, আমরা জানি লিমিটের মান অর্থাৎ আপার লিমিটকে লোয়ার লিমিট আর লোয়ার লিমিটকে আপার লিমিট করলে তার সামনে একটা মাইনাস আসে, তার সামনে একটা কি মাইনাস আসে। তো এখানে দেখো আপার লিমিটটা কি ছিল, আপার লিমিট ছিল -1, তো এটাকে আমরা চেঞ্জ করব। এখন প্রশ্ন হলো মাইনাস কেন নিব, কারণ ইন্টিগ্রেশন আগে একটা মাইনাস আছে, এটাকে প্লাস বানার জন্য। তাহলে এখন দেখো -1 আছে, অর্থাৎ এটা লোয়ার লিমিট চলে আসবে, আর 1টা অর্থাৎ আপার লিমিটটা লোয়ার লিমিটে যাবে, আর লোয়ার লিমিটটা কি আপার লিমিটে চলে যাবে। তো এই যখন আমরা লিমিটের মানগুলো উপরে নিচে করব তখন তার আগে একটা মাইনাস আসে, আর এই মাইনাসের সাহায্যে এটাকে আমরা কি করব, প্লাস করব। আর এখানে কি আছে dz, আর এখানে সাহায্যে লিখলে z² আর প্লাস 1², এটাকে আমরা কি একটা সূত্রে নিতে পারবো। তো একটা খেয়াল করার বিষয়টা,
তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে প্লাস পাই হয়ে গেল। আর এখানে কি থাকতেছে 1 - 1, ঠিক আছে। তো এটা থাকার পর আমরা জানি ইন্টিগ্রেশনের নর্মালি সূত্র যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস কি এক্স স্কোয়ার, কিংবা এটাকে আমরা এভাবে নাম লিখতে পারি। ব্যাপারটা এভাবেই লিখে দিব, দেখো এখানে জেড স্কোয়ার এভাবে রাখলে পরে সুবিধা বুঝতে। তাহলে কি আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, তো আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস সি, যেহেতু লিমিটের মান আছে তো সেক্ষেত্রে আমরা সি দিব না। তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার আমরা কি লিখতে পারি, লিখতে পারি tan ইনভার্স 1 এক্স। তাহলে এটাই খেয়াল করো ইন্টিগ্রেশন ডিজেড 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি সূত্রটা একই tan ইনভার্স 1, কিন্তু চলক হিসেবে এখানে জেড আছে জেড, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এখন লিমিটের মানগুলো কি হবে, লিমিটের মানগুলো এরকম হয়ে যাবে, অর্থাৎ এখানে 1, এখানে 1 থাকতেছে -1। ইন্টিগ্রেশন ডি জেড 1 প্লাস জেড স্কোয়ার, আমরা সূত্র যদি এটার মতো কল্পনা করি বা ধরে নেই, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড 1 প্লাস জেড স্কোয়ার আমরা জানি tan ইনভার্স 1, আর এক্স বলতে কোথায়, এক্স বলতে জেড, এই যে জেড। আর লিমিটের মানগুলো কিন্তু সাইডে বসাতে হবে। এখানে দেখো 2y, এখানে দেখো পাই পাই। এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসাবো, তাহলে tan ইনভার্স 1 জেড মাইনাস tan ইনভার্স 1 জেড, মানে একটা কি আপার লিমিটের মান বসার জন্য সূত্র মাইনাস থাকে, এটা আমরা জানি। আর এখানে দেখো 1 - 1, এই হলো আমাদের কাজটা। এখানে দেখো 2y, তাহলে এখানে কি থাকতেছে পাই পাই জায়গায় থাকবে আপার লিমিট, অর্থাৎ tan ইনভার্স 1, আর জেডের মানটা প্রথমে 1 বসাবো মাইনাস, একইভাবে tan ইনভার্স আর জেডের মানটা লোয়ার লিমিট অর্থাৎ -1 বসাবো, ঠিক আছে। এই হলো আমাদের কাজটা। এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখি, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এখানে 2i, তাহলে এখানে থাকতেছে কত পাই পাই জায়গায় থাকবে। আর এখানে একটু খেয়াল করো, এখানে যেহেতু tan অনুপাত আছে, তাহলে এখানে আমাদের কি tan অনুপাতটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে tan কত ডিগ্রি মান 1, আমরা জানি tan 45 ডিগ্রি মান 1, tan কত 45 ডিগ্রি মান 1, 45 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ানে বা পাই আনবো, তাহলে π/4 মানে একই কথা, মানে tan π/4 মানে হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান 1। এখানে প্রশ্ন হলো এখানে tan কেন নিয়ে আসবো, অন্যান্য অনুপাতও তো রয়েছে, সাইন কস ট্যান কট সবই রয়েছে, কিন্তু এখানে এই যে tan অনুপাত থাকার কারণে আমরা পরবর্তীটাও কি করব tan অনুপাত আনবো। তো মাইনাস মাইনাস, এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর একটু লাইন বাড়াবো আমরা tan ইনভার্স, আর এখানে 1 আছে 1। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। তো এখন এখানে 2i 2 এর জায়গায় থাকবে, শুধু আয়ের মানটা নিতে হবে। এখানে দেখো একটা ইনভার্স আর একটা ইনভার্স ছাড়া কাটা হয়ে যায় সব সময়, তাহলে কত π/4, আর এখানে দেখো প্লাস, এখনো কাজ শেষ হয়নি, তাহলে এখানে দেখো tan ইনভার্স, এখানেও আমাদের কি tan অনুপাত আছে, তাহলে একটা tan অনুপাত নিয়ে আসতে হবে। আর এখানে tan কত ডিগ্রি মান 1, আমরা জানি 45 ডিগ্রি বা 45 ডিগ্রি মান 1। তো এখানে কত আসে 2i, তাহলে পাই জায়গায় থাকবে। আর এখানে কত π/4 প্লাস এই tan এবং tan ইনভার্স কেটে যাবে আমরা জানি, তাহলে π/4 এটা থেকে যায়। এখন আমাদের এখন কাজ শেষ হয় না, 2i, তাহলে কত পাই এটা লসাগু লব্বা হয়, তাহলে লসাগু হলে কত আসে, অর্থাৎ 4 লসাগু, তাহলে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে পাইকে গুণ করলে পাইকে পাই, একইভাবে এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে কত 2i, তাহলে কত পাই জায়গায় থাকবে, তাহলে একটা পাই যোগ করলে হবে 2π/4 এই অংশটা। এখন আমাদের কি করা প্রয়োজন, 2i এখানে দেখো এটাকে এই পাইটা উপরে যদি গুণ করে দাও তাহলে π² আসতেছে, আর 2i সমান এই যে কাটাকাটি করো তাহলে 2 থাকতেছে, তাহলে থাকতেছে কত π²/4, π² কত 2, এই যে 2টা থাকতেছে। তো এখন এই হিসাবটা একটু খেয়াল করে জায়গায়, তাহলে কত, অর্থাৎ শুধু i নিয়ে আসতে হবে, তাহলে i এখানে কত π², আর এখানে 2টা কি হয়ে যাবে, অর্থাৎ 2 সঙ্গে ভাগ হয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 × 2, তাহলে i সমান আমরা লিখতে পারি কত, i সমান আমরা লিখতে পারি উপরে কত π²/2 × 4 অর্থাৎ 4। এটাই হলো আমাদের কি এই প্রশ্নটির কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা ক্লাসটি আমরা বুঝে গেছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।